আসসালামু আলাইকুম আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের আমি মাই হ্যাভেন্স ফ্লাওয়ারের এপিসোড 1 এর পার্ট 2 এক্সপ্লেইন করে দেখাবো। ভিডিও শুরু করার আগে বলতে চাই, তোমাদের যদি ভয়েস বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা, বা কিরকম করলে ভিডিওটা সুন্দর হবে অবশ্যই জানাবা। আর নেক্সট কোন এফএফটা তোমার বাংলা মিনিংটা চাও সেটাও জানাবা। এই এফএফটি লিখেছি জিওন ইমাজিন 7। চলো আজকের এক্সপ্লেইন শুরু করা যাক। আমি বিছানার দিকে হেঁটে গেলাম এবং এর কিনারায় বসলাম যখন মানুষটি ছড়িয়ে পড়লো এবং আমার মাথাটি পাশে কাত করলো। যখন আমি তার দিকে লোভনীয় দেখাচ্ছিলাম, সে ক্রমাগত আমার দিকে তাকিয়ে হাসছিল এবং আমি আমার হুইস্কিটি গলিয়ে নিলাম। তারপর আমি হাহাকার করে আমার সাথে হামাগুড়ি দিয়ে বললাম, একটি ভালো দুশ্চরিত্র। হয়তো এখানে মানুষটি ছড়িয়ে বলতে বোঝানো হয়েছে আশেপাশের মানুষের কথা। পরের দিন সকালে আমি বিছানায় নিজেকে এবং নিজের কেবল প্যান্টে দেখতে পেলাম এবং অ্যালকোহলের প্রভাবের কারণে আমি আমার মাথা ঘোরা অনুভব করার সময় হাঁপাচ্ছিলাম। তারপর আমি উঠে আমার শার্ট পরলাম এবং বিছানায় আমার পাশে থাকা মেয়েটির দিকে তাকালাম। সেও চোখ খুলে গুড মর্নিং ড্যাডি বলতে বলতে উঠে গেল। আমি চোখ ঘুরিয়ে বললাম, চুপ করো দুশ্চরিত্র। এই বলে আমি বিছানা থেকে উঠে আমার জিনিসপত্র ধরলাম। সে উঠে বসলো এবং আমার দিকে তাকিয়ে রইল। তার মুখের দিকে হতবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা একটা অসম্মান স্যার। আমি ঠাট্টা করে বললাম, আপনার মতো মহিলারা মনে করেন আপনার মত কোনো সম্মান আছে তাই না? এত মায়া। সেই সাথে আমি গত রাতের ডলারের বিলের খামটা বের করে ওর দিকে ছুঁড়ে দিলাম। তারপর বললাম, ভালো পরিবেশন করেছিস। তারপর সেখান থেকে রওনা দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আমি সেখানে পৌঁছানোর সাথে সাথে আমার বাবার প্রশ্নে বোমাবর্ষণ হয়। তুমি কোথায় ছিলে? তুমি আমার কল ধরনি কেন? তোমার মা সারা রাত চিন্তিত ছিল। আমি আমার শরীর প্রসারিত করতে করতে হাঁপাতে হাঁপাতে বললাম, তুমি ভালো করেই জানো আমি যেখানে ছিলাম। সে সোফায় বসে তার মুখের দিকে বিরক্তি নিয়ে আমার দিকে তাকালো। তারপর আমি বললাম, আসুন বাবা, আমি আমার চিরসবুজ যৌবনে আছি, আমাকে লালন করতে দিন। এই বলে আমি আমার রুমের দিকে এগিয়ে গেলাম এবং সে আমার পিছনে চিৎকার করে বলল, এভাবে বেশি দিন জংকুক চলবে না, তোমাকে একটু দায়িত্বশীল হতে হবে। আমি চোখ ঘুরিয়ে নিলাম। তারপর মা আমার সামনে এসে থামলো। আমি তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসলাম যখন সে বলল, তুমি কোথায় ছিলে জংকুক? আমি তোমার জন্য চিন্তিত ছিলাম। আমি তার মুখে কাপ দিয়ে তার কপালে চুমু খেলাম। তারপর বললাম, আমি শুধু খেলা করছিলাম মা, তোমার আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। সে তার মুখের দিকে চিন্তিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, এইসব করা বন্ধ করো। তুমি তোমার যৌবন নষ্ট করার কোনো ধারণা আছে কি? আমি আমার পেশি শিথিল করার জন্য একটি গরম স্নান করার সিদ্ধান্ত নিয়েছি এবং স্নান করার পরে আমি ঘর থেকে বেরিয়ে এসে গোসলের পোশাক পরে আমার চুল শুকানোর সময় তাদের মধ্যে তোয়ালে ঘষেছিলাম। ঠিক তখনই আমি শুনতে পেলাম আমার ফোন বেজে উঠেছে। আমি নাইট স্ট্যান্ডার্ডের দিকে হেঁটে আমার ফোনটা ধরলাম। এটা জন কল করেছিল এবং আমি এটা তুলে নিলাম। জেকে, কি খবর ভাই? জন, তুমি জেগেছ? জেকে, আপনি আর কি মনে করেন যে আমি সেখানে থাকবো? হ্যাঁ, আমি ইতিমধ্যে বাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ইয়া, সেই মেয়ে আবার একটা দৃশ্য তৈরি করেছে। জেকে বলল, এখন কি হবে? জন বলল, যথারীতি অন্যান্য দুশ্চরিত্রের মতো সে বলেছে সে তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি তাকে ব্যবহার করেছ। জেকে বলল, সত্যি? হা 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 ড্যাশ, এই প্রেমের চেয়ে এই মহিলারা কিছুই নয়, শুধু সোনা খননকারী। জন বলল, কিন্তু আমরা এখন তার সাথে যা করতে যাচ্ছি আমার মন খারাপ করছে। আমি আর তার বিশৃঙ্খলাকে হারাতে পারি না। জেকে, সেই দুশ্চরিত্র কোথায়? আর তোমার শুনে যেখানে আমি ডট ডট বলে সেটা তোমরা স্ক্রিনে পড়ে নিবা, কারণ অনেক জিনিস উচ্চারণ করা যায় না মুখে। জন বলল, আমার অ্যাপার্টমেন্টের সামনে, কারণ সে আপনার অবস্থান জানে না। জেকে, ঠিক আছে, আমি আসছি। সে নিশ্চয়ই এটার জন্য আফসোস করবে। এই বলে আমি কলটি কেটে দিয়ে আমার আলমারির দিকে হাঁটলাম। তারপর আমি কালো টি শার্টের সাথে একটি কালো ছিঁড়ে যাওয়া জিন্স বের করলাম। তারপর আমি আমার কালো কমব্যাট বুট করলাম এবং আমার রুম থেকে বেরিয়ে এলাম। আমি যখন বসার ঘরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন মা রান্নাঘর থেকে আমাকে দেখে চিৎকার করে বললেন, এখন কোথায় যাচ্ছ? হ্যাঁ? আমি তাকে একটা ফ্লাইং কিস দিলাম এবং বললাম, একটু পরেই আসছি।
সেই সাথে আমি আমার বাসা থেকে বের হয়ে আমার বাইকে চললাম। আমি ইঞ্জিনের গতি বাড়িয়ে সোজা জনস অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ের দিকে ড্রাইভ করলাম। আমি বিল্ডিংয়ের পিছনে খোলা মাঠে পৌঁছে আমার বাইক থামালাম। তারপর আমি আমার প্যান্টের পকেট থেকে আমার ফোন বের করে তার নাম্বার ডায়াল করলাম। জেকে বলল, আমি আপনার বিল্ডিংয়ের পিছনে আছি, তাকে এখানে নিয়ে আসুন। জন বলল, হ্যাঁ তুমি কি করবে? জেকে বলল, এটা আমার উপর ছেড়ে দিন, যে এখানে আছেন। জন বলল, ঠিক আছে। আমি সিগারেট বের করার সময় তারা ঘটনাস্থলে আসার জন্য অপেক্ষা করছিলাম। আমার বাইকে বসে থাকা অবস্থায় যখন আমি তার দিকে তাকাচ্ছিলাম তখন সে আমার কাছে এলো। তারপর সে বিষণ্ণ হাসি দিয়ে বলল, আমি জানতাম তুমি আসবে। আমি আমার সিগারেটের আর একটি পাফ নেওয়ার সময় উত্তরে গুনগুন করছিলাম। তারপর আমি আমার বাইক থেকে নেমে আমার বাইক নিয়ে বিশ্রাম নিলাম এবং আমার পাব অতিক্রম করার সময় বাইকের সাথে বিশ্রাম নিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার কিটি? আপনি এখানে একটি দৃশ্য তৈরি করেছেন কেন? মানে মেয়েটি যেই ভিডিওটি তৈরি করেছে তার কথা বলছে জঙ্কুক। মেয়েটি বলল, আমি জঙ্কুকের কোনো দৃশ্য তৈরি করছি না। আপনি আমার সাথে অভিনয় করতে গিয়ে বলেছিলেন যে আপনি আমাকে ভালোবাসেন। আপনি কি ভুলে গেছেন? সে অনন্যের কণ্ঠে কথা বলে। আমি আমার পায়ের দিকে তাকাতে গিয়ে ঠাট্টা করলাম এবং হাসলাম। তারপর আমি জনের দিকে তাকালাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কখনো আমাকে কাউকে ভালোবাসতে দেখেছেন নাকি কোনো মেয়েকে এইসব বাজে কথা বলতে দেখেছেন? জন বলল, কখনোই না ভাই, এটা তোমার স্ট্যান্ডার্ড নয়। সে একটা হাসি দিয়ে উত্তর দিল। তারপর আমি আভার দিকে তাকিয়ে বললাম, তোমার উত্তর পেয়েছো? সে দাঁতে দাঁত কিরমির করে বলল, তাহলে সেটা কি ছিল? কেন বললে? সেই রাতে যখন ড্যাশ আমার কাছ থেকে বিষটা বের করে। তুমি কি ড্যাশ নিয়ে আমার কথা শুনেছ না? এটা তাদের মধ্যে একটি হলো খুশি করা এবং খুশি করা, তাই আমি সেই নিয়মটি মেনে চলি। আমি তার চোখ আবার অশ্রুতে ভরে উঠতে দেখলাম এবং তারপর আমি চোখ ঘুরিয়ে নিলাম। কথা বলো, চলো এখন। তুমি কি আমার সামনে কান্না শুরু করার সাহস পাচ্ছ না? এই কৌশলটি তুমি মেয়েরা মন গলানোর জন্য অনুসরণ করো, কিন্তু আমি এই বিষটার দ্বারা নরম বা গলে যাব না। তুমি কি বুঝতে পারছো না? মানে জঙ্কুক এখানে বলেছি মেয়েরা কান্না করে ছেলেদের মন গলানোর জন্য, এটা একটি মেয়েদের কৌশল। সে তার হাত দিয়ে তার মুখ থেকে কাঁদতে শুরু করলো। যখন আমি জনের দিকে তাকালাম সে আমার দিকে তাকিয়েছিল। তারপর আমি বললাম, তুমি সত্যি আমাকে ভালোবাসো তাই না? আমি দেখলাম আমার প্রশ্নে জনের চোখ বড় হয়ে গেল। তারপর আমি আভার দিকে তাকালাম, সে যে শুধু তাকিয়ে ছিল হতভম্ব কণ্ঠে বলার সময় আমার দিকে। তারপর আমি বললাম, আমি শুনেছি যে একজন মানুষ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে তবে তার জন্য কিছু করে। যদিও আমি এই বাজে কথায় বিশ্বাস করি না, তবু আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। সে আমার দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়েছিল তারপর আমি আমার মাথাটা একটু কাত করে আবার জিজ্ঞেস করলাম, তাহলে প্রমাণ করো যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো। শিশুকে আমার কাছে এলো। সে আমার হাত ধরছিল এবং আমি তার প্রতিটা নড়াচড়া দিয়ে তাকাচ্ছিলাম। সে তখন বললে, আমার ভালোবাসা প্রমাণ করার জন্য তুমি আমাকে কি করাতে চাও বলো? আমি তার দিকে তাকিয়ে আমার গালে ঠোঁট মারলাম। তারপর আমি বলি, পোশাক খুলে ফেল। অবাক হয়ে তার চোখ বড় হয়ে গেল এবং সে হতবাক গলায় জিজ্ঞেস করলো, কি বলছো জঙ্কুক? আমার অভিব্যক্তি একটুও বদলায়নি। তারপর আমি আবার বলি, এখনই এখানে পোশাক খুলে আমার উস্কে দাও। যদি তুমি আমাকে তোমার বিছানায় নিয়ে যেতে সফল হও তবে আমি তোমাকে আমার মেয়ে বানিয়ে দেব। সে তার লালা গলিয়ে নিল। যখন আমি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম ঠিক তখন সে জনের দিকে তাকালো এবং সে তার দৃষ্টি সরাতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে থামালাম। তুমি দূরে তাকাবেন না, তাকে সামনে সবকিছু প্রমাণ করতে হবে আপনার। তিনি আবার আমার দিকে তাকালেন এবং তার চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল। তারপর আমি তাকে আমার ব্রু খিলান করার সময় ইঙ্গিত দিলাম এবং সে তার শার্টের বোতাম খুলতে শুরু করলো। যখন একটি কান্না তার মুখ থেকে বেরিয়ে গেল আমি মুচকি হেসে বললাম, চলে যাওয়ার সময় আপনি এটি করলে খুব ভালো হবে, তোমার হাঁটু। আমি যা বলেছিলাম সে তাই করেছে এবং আমি নিজের সাথে ফিসফিস করে হেসে উঠলাম, কি করুন কি। সে তার শার্ট খুলে ফেললো এবং কেবল তার ড্যাশ পরা ছিল। সে তার প্যান্টের জিপ খুলতে চলছে। ঠিক তখনই আমরা একটি অজানা মিলি আওয়াজ শুনতে পেলাম। এখানে মাই হ্যাভেন্স ফ্লাওয়ারের প্রথম এপিসোডটা শেষ। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই বলবা। নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করো, শীঘ্রই আসছে। আর ভয়েসের কারণে যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবা।